আগুন জ্বলছে। ইউনু পাগলের মতো ছুটে আসে গাড়ির কাঁচ তোলা। এদিক ওদিক শূন্যে তাকায় ইউনু, কিছুই খুঁজে পায় না। আবার দৌড়ে নিজের গাড়িতে ফিরে যায়। এক বোতল পানি এনে জঙ্কুকের গাড়ির কাঁচে আঘাত করে, তাতে জানালার কাছে চির ধরলেও ভাঙে না। এবার দুটো ককটেল এসে রাস্তার মাঝখানে ফাটে। গাড়ির পেছন সাইডে আগুন লেগে গেছে। গাড়ির পেছনে বসে থাকা ছেলেরা কেউ কেউ সজাগ হয়ে উঠেছে। রক্তাক্ত শরীরে এক ফোঁটাও জোর নাই, কেউই বের হওয়ার মতো অবস্থাতে নেই। নেন্সি কোথা থেকে যেন একটা ভাঙা ইটের টুকরো এনে ইউনুর হাতে ধরিয়ে দেয়। ইউনু এক পলক সেদিকে তাকিয়ে জঙ্কুককে বলে, মাথা তুলিস না কিন্তু। ইটের 4টা আঘাতেই কাঁচটা ভেঙে যায়। হাত ঢুকিয়ে কাঁচের লক খুলে যা ধারণা করেছে তাই। জঙ্কুক অর্ধচেতন। ওকে টেনে হেঁচড়ে বের করে বুকের সাথে চেপে ধরে সামনে দিকে দৌড় লাগায় ইউনু। যখন তখন অ্যালকোহল ভর্তি বোতল এসে পড়তে পারে গায়ে। ইউনু আরেক হাতে নেন্সির হাতটা চেপে ধরে সামনের দিকে ছোটার চেষ্টা করে। আরো দুটো ককটেল এসে সামনে পড়ে, আর দুটো গাড়ির পেছনে। কে মরল কে বাঁচলো দেখার সময় নেই। আরো কিছু দূর এগিয়ে আসার পর অ্যালকোহলের 3টা বোতল ছুঁড়ে মারা হয় গাড়িতে। তাতে অ্যালকোহল বের হয়ে ককটেলের আগুনের সাথে মিশে পুরো গাড়িটাতে আগুন ছড়িয়ে যায়। ততক্ষণে পেছনে বসে থাকা ছেলেরা গাড়ি থেকে বের হয়ে অনেকটা দূর ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। জঙ্কুক কি তাহলে বুঝতে পেরেছিল বরের গাড়িতে হামলা হতে পারে? সে কারণে সে তার ঘরওয়ালিকে নিজের গাড়িতে ওঠায়নি? হতেই পারে। জঙ্কুকের হাতের চামড়া ছিলে মাংস উঠে এসেছে। কপালে জাপটি মারা রক্ত, ভুরুতে এসে রক্ত চাপ ধরেছে। গোটা সাদা পাঞ্জাবি রক্তে ভেজা। এবার ইউনু খেয়াল করলো কপালে অল্প আঘাত পায়নি জঙ্কুক। কপাল থেকে মাথার ডান পাশ অব্দি অনেকটা জায়গা ফেটে গিয়েছে। রক্ত চুয়ে চুয়ে পড়ছে কান দিয়ে। এতক্ষণে জঙ্কুক একেবারে জ্ঞান হারায়। হাত পা ছেড়ে দেহটা ছেড়ে দেয় ইউনুর কাঁধে। লোকজন দূরে দাঁড়িয়ে দেখছে সেই দৃশ্য। দাউ দাউ করে আগুন চলছে। ফুল সাজানো গাড়িটার পেছনে জ্বলছে। লাল টকটকে শাড়ি পরা নতুন বউ দাঁড়িয়ে আছে সামনের গাড়ির দরজার সামনে। হুমায়ুন পাটোয়ারি জঙ্কুককে ধরে ঝাঁকি দেয়। জঙ্কুক মামা, ও মামা। ইউনু বলে, আব্বা আপনি তেকে নিয়ে বাড়ি যান, এখানে কিচ্ছু হয়নি। মাঝ পথে কল এসেছিল, আমরা দ্রুত রাজধানীতে গিয়েছি কাজে। কেমন? বৌভাত 2 দিন পর হবে। গান বাজনার কোনো কমতি রাখবেন না। লোকজন যা আছে সবাইকে ভালোভাবে আপ্যায়ন করবেন। খুব শীঘ্রই ফিরে আসবো আমরা। এই খবর নিজে থেকে লিক না হওয়া পর্যন্ত এরকম কিচ্ছু হয়নি, ঠিক আছে? হুমায়ুন পাটোয়ারি মাথা ঝাঁকালো। পথ এখনো অনেকটা বাকি পাটোয়ারি বাড়ি পৌঁছাতে। তে দাঁড়িয়ে দেখে জঙ্কুককে অচেতন অবস্থায় ইউনুর কোলে পড়ে আছে। কান বেয়ে রক্ত পড়ছে। এমন ঘটনা জীবনে প্রথম নিজের চোখের সামনে দেখেছে। ভেতরটা কাঁপছে তের, তবে মুখে কিছুই বলতে পারছে না। সামনের দিক থেকে কালো রঙের একটা বড় গাড়ি এসে ইউনুর সামনে দাঁড়ায়। ইউনু জঙ্কুককে কাঁধে নিয়ে গাড়িতে উঠে পড়ে। গাড়িটা খুব স্পিডে উল্টো পথে চলে যায়। হুমায়ুন পাটোয়ারি দ্রুত তে আর নেন্সিকে নিয়ে বাড়ির পথে রওনা হয়ে যায়। গাড়ি থেকে নামার পর সামনে শত শত লোক। পুরো পাড়া এসেছে জয়ামির জঙ্কুকের বউ দেখতে। তার উপর আবার জঙ্কুক যেই তামাশা করে বিয়ে করেছে, আজ তের রাঙা গম্ভীর সুশ্রী চেহারাটা গিলে গিলে খাচ্ছে শত শত লোক। মূর্তির মতো দাঁড়িয়ে চোখের নজর ঘোরাইতে। দোতলা বাড়ি, বেশ বড় বাড়ি। তা দেখে তের পণ্ডিত মাথায় একটা কথা ঘুরপাক খায়, ইউনু করেটা কি? মেয়র হয়েছে সেদিন। জনগণের টাকা পয়সা মেরে খেয়ে এত বড় বাড়ি করতেও তো অনেক বছর লাগার কথা। এত বড় বাড়ি, বাড়ির বিলাসিতার উৎস কি শুধুমাত্র এই একটি ওয়ার্কশপ? লোহার ব্যবসাতে এত আয় তের বিশ্বাস হয় না। ভাবতে ভাবতে হঠাৎ করে মাথা ঘোরায় তের। জঙ্কুকের মুখটা তার চোখের সামনে ভাসছে। কাঁধ দিয়ে কান দিয়ে চুয়ে চুয়ে রক্ত পড়ার দৃশ্যটা চোখের সামনে ভাসছে। এমন রক্ত সে তার আব্বুর শরীরে দেখেছিল। পার্টির ছেলেরা ভরা চারপাশে, সবার মাথায় লাল গামছা বাঁধা। এই বাড়িতে যে এত বড় আয়োজন, বরযাত্রীর সংখ্যা দেখে তা বোঝাই যায়নি। কিছু বিশেষ লোক মোতায়েন করা হয়েছে। তাদের হাতে লাঠি, ফাড়া, খড়ি, কেউ কেউ চাদর পরেছে। হাঁটার সময় হাতের চাপাতির কিছু প্রান্ত চাদরের আড়াল থেকে দেখা যাচ্ছে। কিন্তু এইসব নিরাপত্তা কেন? হামলার ভয়ে? কিসের হামলা? শীতের দিন, ছোটবেলা, সন্ধ্যা লেগে যায় বউ ঘরে তুলতে তুলতে। আজকে পাটোয়ারি বাড়ির মেন গেট খুলে দেওয়া হয়েছে। সিঁড়ি বেয়ে লোক উঠে উঠে আসছে নতুন বউ দেখার জন্য। গেটের ডান দিকে ছোট বাগান, তার বাঁ পাশে ওয়ার্কশপের সীমানা শুরু। ডান দিকের ঝোপের পাশ ঘুরে গেছে ছোট্ট একটা গলি। তা বোধহয় বাড়ির পেছনে যাওয়ার রাস্তা। কিন্তু বাড়ির পেছন দিকে তো বিশাল উঁচু প্রাচীর তোলা। তাহলে ওই রাস্তা কিসের? তের মাথা নত ছিল যখন দরজায় পা রাখলো।
শাড়ির কুচিটা আলতো করে উঁচু করে মাথাটা তুললো। সামনেই দাঁড়িয়ে আছে একটা মেয়ে। জল জল করা তার চোখ দুটোতে নজরে এলো। দেখে গিলছে যেন চোখ দুটো দিয়ে। দুটো শুকনো ঢোক গিলে নজরটা সরিয়ে নিল তে। তার ভেতরে কৌতূহল তৈরি হয়েছে মেয়েটাকে নিয়ে। বাসর সাজানো হয়েছে কাঁচা ফুল দিয়ে। জঙ্কুকের ঘরে পা রাখতেই প্রথমে যে জিনিসটা চোখে বাঁধে, ঘরের দেয়াল ভর্তি জঙ্কুকের ছবি। সবচেয়ে বড় ছবিটা সাদা পাঞ্জাবি পরা, গলায় চাদর পেঁচানো, ওটা দরজার সামনের দেয়ালে টাঙানো। ঘরে একটা খাট, ড্রেসিং টেবিল, কাঠের আলমারি, দুটো সিঙ্গেল সোফা, বুক সেলফ আর একটা কর্নার সেলফ বাথরুমের দরজার থেকে একটু দূরে রাখা। ঘর দেখে আবারও তের পণ্ডিত মস্তিষ্ক জেগে উঠল। তাচ্ছিল্য করলো ভেতরে, এসব বড়লোকির সোর্স কি? চাঁদাবাজি? জঙ্কুক এখন কোথায়? একের পর এক লোক আসছিল দেখতে। কেউ কেউ মুখ দেখে টুংটাং উপহার দিচ্ছিল, আবার কেউ কেউ হাতের টাকা গুজে দিচ্ছিল। সেই সময় কোয়েল কোথা থেকে এসে তের কোলে বসে মুখটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে শুরু করে। কোয়েল বেসুজির মেয়ে, তাকে জঙ্কুক বেসুজির শ্বশুর বাড়ি থেকে এনে দিয়েছিল বেসুজিকে কিছুদিন আগে। হাস্যকর ছিল সেই দৃশ্য। কোলে বসে মুখ দেখা। বেসুজি পাশে এসে জিজ্ঞাসা করলো, পছন্দ হয়েছে বৌমনিকে? জঙ্কুক মামার বউ এটা, তোমার নিন্সি মামির মতো আরেকটা মামি। মামিকে ভালো লেগেছে তোমার? কোলে চড়ে বসলে যে। নিন্সি এসে দাঁড়াতেই বেসুজি বলে, মুখটা তোমার এত ছোট লাগছে কেন ভাবি? জঙ্কুক আর ইউনু কই? আজকের দিনটাও কি ওরা স্বাভাবিকভাবে পালন করতে পারলো না? নিন্সি যান্ত্রিক সুরে জানায়, রাস্তায় গাড়িতে হামলা হয়েছিল। জঙ্কুককে বোধহয় তোমার ভাই রাজধানীতে নিয়ে গেছে চিকিৎসার জন্য। বেসুজি আটকে উঠে, মুখটা বিবর্ণ হয়ে যায় তার। দরজার বাইরে থপ করে বসে পড়ে রোজ। চোখ দিয়ে তার অনবরত পানি গড়িয়ে পড়ছে ঝর্ণার মতো। শাহানা জানতে পেরে হাউমাউ করে কেঁদে ওঠে ইউনুর জন্য। তার ভয় হচ্ছে রাজধানীতে যাওয়ার পথে যদি আবারও গাড়িতে হামলা হয়। লোকজনের আনাগোনা কমেছে রাত 12টার দিকে। তোড়জোড় কমে গেছে। ঠিক খবর হয়ে গেছে বিয়ের গাড়িতে হামলা হয়েছে, পুলিশ এসেছে। হুমায়ুন পাটোয়ারি সামলে নিয়েছে সবটা। তে ঘরটা চোখ ঘুরিয়ে দেখে বেড সাইডের টেবিলের ওপর কাচের বলে কাজু বাদাম রাখা আছে। তার পাশে একটা ছোট্ট হিপ ফ্লাক্স পড়ে আছে। তে কক খুলে শুকলো সেটা। বিশ্রী গন্ধ, তবে তরল নেই। হলুদ একটা হ্যান্ড প্রেসার বল পাওয়া গেল ড্রয়ারে। এটা ব্যবহার করা হয় মেজাজ ঠান্ডা রাখার জন্য। মানসিক বিশেষজ্ঞরা এটাকে হাতের মুঠোতে রেখে প্রেসার করার পরামর্শ দেয় মেজাজ ঠান্ডা রাখার জন্য। ড্রয়ারে ছোট ছোট অনেকগুলো ছুরি ছিল। পাশেই বুলেট কেস পড়ে আছে, অনেকগুলো সিগারেটের বক্স, লাইটার, অনেকগুলো কাগজে মোড়ানো বড়ি পেলোতে। খালি দুটো সিরিঞ্জগুলো ড্রাগসের বলেই মনে হলো। ভারী গহনা শাড়ি খুলে সুটকেস থেকে সাদা সালোয়ার কামিজ হাতে নিল। বাথরুমে এগোনোর পথে গহনা তোলার জন্য আলমারি খুললো। সারি সারি শার্ট, পাঞ্জাবি, টি শার্ট, প্যান্ট ঝোলানো। দুধ সাদা থানের মতো লুঙ্গি ভাঁজ করে রাখা। নিচের তলায় পারফিউমের কৌটো। বেশ কয়েকটা ঘড়ির বক্স সাজানোতে অবাক হয়ে দেখলো আধো খাওয়া দমড়ে মুচড়ে ফেলা একটা সিগারেট। তে থমকে দাঁড়ালো সেখানে। জঙ্কুকের সাথে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ল। এই সিগারেটের টুকরাটাই পায়ে পিষে ফেলার মাধ্যমে জয়ামির জঙ্কুক নামের অভিশাপ তার জীবনে আগমন হয়েছিল। নবম দিন পার হচ্ছে তের পাটোয়ারি বাড়িতে। সারাটা দিন বারান্দায় দাঁড়িয়ে থাকে। ঘুরে ঘুরে জঙ্কুকের ঘর দেখে। রান্নাঘরে গিয়ে নিন্সির পাশে দাঁড়িয়ে থাকে, আবার রুমে চলে আসে। মাঝে মাঝে টুংটাং কথা হয় হুমায়ুন পাটোয়ারির সাথে। ডেকে এটা ওটা জিজ্ঞাসা করে। তেকে ডেকে এক কাপ চা চাইলো। তে রান্নাঘরের দিকে যেতে যেতে মনে মনে বলল, আসল শ্বশুরের খবর নেই, মামা শ্বশুরের ঘুম নেই, তার আবার চা চাই। পাটোয়ারি সাহেব ভালো লোক, ব্যবহারও ভালো, কথাবার্তা আন্তরিক। তের ওনাকে ভালো লেগেছে, কিন্তু শাহানা বেগম থেকে সহ্য করতে পারছে না। তে বাড়িতে পা রাখতেই বাড়িতে রক্তের ছাপ লেগে গেছে। নিজের হাতের কবজি বেয়ে জঙ্কুকের শরীরে রক্ত এসেছে, কিন্তু জঙ্কুক আসেনি। দু ছেলে রাজধানীতে পড়ে আছে। ইউনুকে ফোন করলে ঠিকঠাক কথা বলে না। জঙ্কুকের কোনো আপডেট দেয় না। সেসবের জন্যই থেকে দায়ী করে উনি। আগামীকাল 2 দিন হরতাল। বহুদিন থেমেছিল অবরোধ, আবার শুরু হয়েছে। কে জানে বাড়ির ছেলে দুটো কবে বাড়ি ফিরবে। রুমে থাকতে ভালোই লাগছিল না, তাই ছাদে ওঠার জন্য সিঁড়িতে পা বাড়ায়। ঠিক তখনই নিন্সি জোরে চিৎকার করে ওঠে। তে পেছনে ঘুরতেই যাবে, ঠিক তখনই ছাদ থেকে দৌড়ে নেমে আসে রোজ। তে শরীরের সাথে ধাক্কা লেগেতে পড়ে যেতেই নিচ্ছিল। রোজ তাকে ধরে ফেলে বলে, জয়ামির জঙ্কুকের বউ এত নড়বড়ে হলে চলবে না। সিঁড়ি ঘরের দরজা আটকে নেমে আসুন দ্রুত। এবারে সবাই শুনতে পেল সজোরে কাঁচ ফাটার আওয়াজ। রুম থেকে বের হয়ে আসলো নেন্সি। তার বাহুতে কামিজের হাতার উপরে রক্তে ভেজা। কাচের আঘাত পেয়েছে। তে রুমে ঢুকে দেখে
দেখে নিনসির ঘরের জানালার কাচ 3টা ছিদ্র, পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে। তে থাকা অবস্থাতে আরো 2টা পাথর এসে জানালার কাচ ভেঙে দেয়ালে ছিটকে পড়ল। নিচে যেন বিক্ষোভ শুরু হয়ে গেছে। দলে দলে পদচারণার আওয়াজে বাড়ির চারপাশে টহলের মতো ঘুরছে। তে বেরিয়ে আসলো দ্রুত। নিনসি সাবধান করে বলল, এদিকে দাঁড়ান, ঘরে চাপেন না। জঙ্কুক ভাইয়ের ঘরে হামলা সবসময় আগে হয়। দরজায় কড়াঘাত পড়তেই তে দরজাটি খুলে দেয়। বোকাম ঘরে ঢুকে হাত কপালে ঠেকিয়ে ইশারায় সালাম দেয় তেকে। হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে নিনসিকে বলে, রাহাত মরে গেছে ভাবি। ক্লাব ঘরে আগুন জ্বলছে, সব শেষ, ক্লাব ঘর শেষ। বিরোধী দলের শুয়োরের বাচ্চারা ক্লাব ঘর জ্বালিয়ে দিয়েছে। নিনসি চেয়ারে বসে পড়ে, বলে, আব্বা, আপনার ছেলেকে কল করেন তো। এই সময় বাড়ির লোকদেরকে মারবে সে। জঙ্কুক ভাইয়ের চিকিৎসা বাড়িতেই হবে। জেলায় ফিরে আসতে বলুন। আমি আর এসব নিতে পারছি না। আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। তুমি শান্ত হও ভাবি। আব্বা, আপনি নিচে যান, গেট খোলার দরকার নেই। এসব করছে ওরা গেট খোলার জন্যই। নিচে যান, মেন গেটে লোক দাঁড় করান। বেসুজি মেয়েকে রোজের কোলে দিয়ে দৌড়ে বারান্দায় যায়। একটু পরে ফিরে এসে নিনসিকে বলে, পেছনের জঙ্গল দিয়ে দলে দলে ঢুকছে সব। হরতাল ডেকেছে, একটা রাত সহ্য হয়নি হারামজাদাদের। আবার ক্ষমতা চাই, গদিতে বসার জন্য এমন বার বেড়েছে। তে চুপচাপ অবাক হয়ে দাঁড়িয়ে দেখছে। সবাই যেন পেশাগত এসব ব্যাপারে খুব অভ্যস্ত লাগছে সকলকে। হঠাৎ করে তে বলে উঠল, বিরোধী দলের কথা বলছেন? আপনাদের দলই বা গদিতে বসে কি শান্তি প্রতিষ্ঠা করে ফেলেছে? মোট কথা, গদিতে যেই থাকুক, খেলা একই রঙের দেখায়। দলের লোকের কিছুই হয় না, যা যায় সব জনগণের। ওরা তো শুধু নিজেদের মধ্যে ধরাধরি খেলে বিনোদন নিচ্ছে জীবনের। অনেকক্ষণ কেউ আর কোনো কথাই বলল না। সবাই বারবার তের দিকে তাকাচ্ছে। তে সযত্নে একটু স্যাভলন মাখিয়ে নিনসির হাতটা বেঁধে দিল। নিনসি জিদ ধরে বলল, কালকে সকালে যদি এই বাড়ি না ছাড়ছি, আমার জিভটা কেটে পড়ো। ওই লোক আসুক বাড়িতে। না নিজের জীবনের গ্যারান্টি রেখেছে, না আমার বাচ্চা ছাড়া কি রাজনীতি করেনি? কই কখনো তো এই বাড়ির লোকের মতো নির্যাতন সয়নি। কারণ ওদের এই বাড়ির লোকের মতো ক্ষমতা লালসা ছিল না। রাজনীতি তো বহু লোক করে। এদের মতো চান হাতে নিয়ে মাঠে নামা রাজনীতিবিদদের মুখে আগুন দিই আমি। রাগে কটমট করে কথাগুলো বলে নিনসি। নিনসি কল লাগালো ইউনুকে। আপনি আসবেন নাকি আমি বাড়ি ছেড়ে চলে যাব? কি করছেন? কোথায়? বাড়ির নিরাপত্তা দিতে পারেন না? কিসের নেতাগিরি দেখান আপনি? বাড়িতে এরকম মরার জন্য রেখে গিয়ে কোথায় মরতে গিয়েছেন? শান্ত হও তুমি। আজ রাতে রওনা দেওয়া হলো না। নিচে দেখো, হাঙ্গামা কমেছে, পুলিশ গেছে, ছেলেরাও জমেছে। সারা রাত থাকবে ওরা ওখানে, আর কিচ্ছু হবে না। শান্ত হও, আসছি আমি। জঙ্কুককে চাইলেও হাসপাতালে রাখার উপায় নেই। ও 3 দিন আগে হসপিটাল ছেড়েছে জ্ঞান ফিরতেই। গাড়িতে আমি, পরে কথা বলছি। কবে ফিরবেন? গর্জে উঠল নিনসি। কালকে রওনা দেব, বললাম তো। আর কিচ্ছু হবে না। খেয়ে নাও, ভেতরে রুমে শুয়ে পড়ো। ঘরে থাকার দরকার নেই। আসলে বাইরের গেটে ধুমধাম আঘাত কমেছে। পাথর ছোড়াছুড়ি বন্ধ হয়েছে। অনেকের সমন্বয়ে আলোচনার গংরানি ভেসে আসছে। তে নিজের ঘরে এসে বারান্দায় দাঁড়ালো। বেলকনিতে দাঁড়িয়ে রাস্তার উপরের ভিড় দেখা যাচ্ছে। পুলের উপরের লাইটটা হয়তো ভেঙে ফেলেছে ওরা। অন্ধকারে জটলা বাঁধা লোকজন। আগামী 2 দিন বাড়ি ফেরা মুশকিল হবে ইউনুদের। অবশ্য ওদের কাছে মুশকিলের কিছুই নেই। একটা কথা খোঁজখোঁজ করছে তের মনের মধ্যে। জঙ্কুক যদি 3 দিন আগে চেতনা ফিরে হসপিটাল থেকে বের হওয়ার শক্তি পায়, তাহলে তো তাকে রাজধানীতে নিয়ে চিকিৎসা করার প্রয়োজনই ছিল না। রাজধানীতে নিশ্চয়ই অন্য কোনো কাজে গেছে 2 ভাই। আবার হতেও পারে জঙ্কুকের শরীরের ব্যথাটাই কম। ক্লাব ঘর পুরোটা পুড়ে যায়নি। আবাসিক যে বিল্ডিংটা ছিল সেটার ভেতরে ঠিক আছে টুংটাং। বাইরের দেয়ালটাতে কালি পড়েছে। জঙ্কুক ফিরে আসলো আরো সপ্তাহখানেক পর। সবাই ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেও তে অবাক হয়েছে। এখনো মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, চোখ মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। অথচ জঙ্কুক দিব্যি হেঁটে ভেতরে ঢুকলো। কাউকে ছুতে দিল না নিজেকে। শরীরের আঘাত নেহাতি কম ছিল না। ইউনু পরিস্থিতি সামলে নিতে পটু। মিথ্যা বলে দিয়েছে সবাইকে। এতদিন চিকিৎসা চলেছে, তার পাশাপাশি টুংটাং কাজও করেছে। বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে শুয়ে আছে জঙ্কুক। গায়ে তার ঘিয়ে রঙের একটা শাল জড়ানো। সকলেই ভিড় করে আছে জঙ্কুককে। ইউনু বিছানার ওপর জঙ্কুকের পায়ের কাছে ক্লান্ত ভঙ্গিতে টান টান হয়ে শুয়ে আছে। জঙ্কুকের মুখভঙ্গি একেবারে গম্ভীর, চোখ মুখের ভাব গাঢ়। শুধুমাত্র মামিকে জিজ্ঞাসা করলো, শরীর কেমন? শাহানার ব্যথা অসহ্যকর পর্যায়ে চলে গেছে। জরায়ুতে ঘা তার। এই সংকটপূর্ণ ঝামেলার মাঝে অপারেশন করার কোনো সুযোগ নেই বললেই চলে। হুমায়ুন পাটোয়ারি জিজ্ঞাসা করলো, বিরোধী দল হঠাৎ করে খেপছে কেন আবার?
ইউনো বলল, ওরা খ্যাপা ছিল না কবে? ক্ষমতা হারানোর পর থেকেই তো খ্যাপা আছে। এবার নির্বাচনের পর কিছুদিন হতাশা পালন করেছে, তাই মনে হচ্ছিল স্বাভাবিক হয়ে গেছে সবকিছু। সংসদ নির্বাচনের বছর পূর্তি হবে, ওদের জ্বলন আবার বাড়বে। রাজধানীর পরিস্থিতি তো আরো ভয়ঙ্কর। তাহলে সেদিন বাড়িতে হামলা ওরাই করেছিল? না, আবার হ্যাঁ, ওদের দল ভারী হয়েছে, বুঝতে পারছো না? ক্ষমতায় এসেছে এক দল, ক্ষমতা চেয়েও আসতে পারেনি বহু দল। এখন এই বহু দলগুলো এক হচ্ছে, বুঝতে পারো না? মাঝার নাকি তোর সাথে কথা বলতে চায়। কথা নেই আমার কোনো। ওই শালা একটা ধান্দাবাজ। ওর বাপের অফিসে কালকে কয়েকটা জঙ্গি ঢুকেছে, এখন হাত মেলাতে চাচ্ছে। না মেলালেই আবার নতুন ফন্দি আঁকবে আমাকে বাস দেওয়ার। রাস্তার কাজটাও থেমে আছে, কন্ট্রাক্টর এসে ঘুরে গেছে কয়েক দফা। ওদের তো রং ঢং বেঁধেই আছে। রাস্তার কাজ কি পাল্টা হয়েছে? কয়েকদিন আগেও প্রাইমারি স্কুলের সমন্বয়ে নতুন বিল্ডিং মঞ্জুর করা হয়েছে, ভরে না জনগণের। দেশের এই পরিস্থিতিতে কিভাবে রাস্তার কাজ হয়? কয়েকটা বোম মেরে উড়িয়ে দিয়ে গেলে তবে হয়তো সুখে থাকার চিন্তা দূর হবে জনগণের। উপস্থিত কেউ আর কোনো কথাই বলল না। শান্ত ইউনোর কথাগুলো আগুনের মতো গরম। সহজে না রাগা মানুষটা সামান্য চেতে যাওয়াই অনেক। নেন্সি ভারী পা ফেলে রুম থেকে বের হয়ে গেল। জঙ্কুক চুপচাপ খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তে গরম পানি হাতে নিয়ে ঘরে ঢুকে ইউনো বলে, প্রেসক্রিপশনটা আমার কাছে দাও, বুঝিয়ে দিচ্ছি। অ্যান্টিবায়োটিক আছে, সময় মতো খাওয়াবে। তে প্রেসক্রিপশনটা ইউনোর হাতে এগিয়ে দিয়ে চুপচাপ দাঁড়ায়। জঙ্কুক সঙ্গে সঙ্গে চোখ খুলে তাকায়। জঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে, পা থেকে মাথা অবধি স্ক্যান করছে। ঢোলাঢালা জামা যদিও পড়েছে তে, তবুও শরীর মাপা হয়ে গেছে চোখ দিয়েই। নারী শরীরের ভাঁজগুলো কাপড়ের উপর দিয়েই পরিমাণ করে নিয়েছে সে। লাস্ট মিটিংটা তের সাথে জঙ্কুকের কেমন হয়েছিল সেটা মনে হতেই নিঃশ্বাস ভারী হলো জঙ্কুক। এদিক ওদিক তাকালো কয়েকবার। তীর ওড়নাটা শাড়ির আঁচলের মতো মাথায় পেঁচিয়েছে। আগের থেকে যেন ভিন্ন লাগছে তাকে। এটাই বোধহয় বিয়ের জাদু। বিয়েতে জঙ্কুকের কিনে দেওয়া ডায়মন্ডের নোজপিনটা থেকে ভারী মানিয়েছে। জঙ্কুক সেদিকে তাকায় এক পলক। হাত, গলা, কান সব খালি। গায়ে কোনো প্রকার আর কোনো অলংকার না থাকা সত্ত্বেও বউ বউ লাগছে থেকে। জঙ্কুকের বুক ওঠা নামা করে, রক্তের তেজ বাড়ে। অধৈর্য হয়ে উঠে এক মুহূর্তে রাশভারী গলায় বলে উঠে, মামা বাহির হও রুম থেকে। এটুকুতেই এক এক করে সবাই বের হয়ে যায়। ইউনো ভারী কণ্ঠে বলে, ডক্টর তোকে উত্তেজিত হতে নিষেধ করেছে জঙ্কুক। নতুন রক্ত ভরা হয়েছে শরীরে। উফ ভাই, তুমি বের হও তো আগে। তে তখন ওষুধ খুলছিল। অস্থিরতায় তার হাত পা অসাড় হয়ে আসে। ইচ্ছা করছিল ছুটে পালিয়ে যেতে এই সীমানা থেকে। ঘৃণ্য এই লোকটার সাথে একই ঘরে কিভাবে থাকবে তা ভাবার শক্তিটুকু তার ভেতরে নেই। তার উপর লজ্জাহীন বেলেহাস লোকগুলো খুবই বিপজ্জনক। তে রক্ত জমাট বেঁধে আসছে যেন। জঙ্কুক আদেশে সুরে বলে, ঘরওয়ালি দরজাটি আটকে দিয়ে আসো। তে জঙ্কুকের কথা মতো চুপচাপ দরজাটি আটকে দিয়ে আসলো। তে নিজেও তো চায় না এমন নির্লজ্জ মানুষের পাল্লায় পড়ে কারোর সামনে অপদস্থ হতে। তারপর জঙ্কুককে ওষুধগুলো খুলে দিল। ভালোভাবেই ওষুধগুলো আস্তে আস্তে খেলো জঙ্কুক। অসুস্থ স্বামী এতদিন পর বাড়িতে এসেছে দেখে খুশি হওনি ঘরওয়ালি? হওনি বোধহয়। হলে তো একটু জড়িয়ে ধরে জিজ্ঞাসা করতে, শরীর কেমন আছে আমার। তে উত্তর দিল না। পা দুটো তার চাকা হয়ে গেছে, একা একাই ছুটে চলছে। আড়ষ্টতায় শরীর ভার হয়ে উঠেছে তার, ঠিক যেমন ভূতের ভয়ে মানুষ ভার হয়ে উঠে। বালিশে হেলান দিয়ে বসে থাকা জঙ্কুকের শার্টের নিচে দুইটা বোতাম লাগানো, ওপরে খোলা বোতামের মাঝে বুকটায় নজর যেতেই গা ঝিমঝিম করে উঠে তের। আল্লাহকে ডেকে উঠল সঙ্গে সঙ্গে। পানা চেয়ে উঠল ভেতরটা। মিনমিন করে বলে উঠল, মুক্তি চাই। তে বিছানার এক কোনায় বসে জঙ্কুককে ওষুধ খাওয়াচ্ছিল। জঙ্কুক ঠোঁট ফাঁক করে বড় বড় শ্বাস নিচ্ছিল। শরীরটা ঘেমেছে অল্প। তে উঠে যেতে চাইলে জঙ্কুক বলল, পানি দাও তো, আর একটু পানি খাবো। ওষুধ আটকে গেছে গলায়। তে গ্লাসে পানি ভরে এগিয়ে দিতেই জঙ্কুক থাবা মেরে ধরে তের হাতের কবজি। তের হাতের শীতলতায় ছড়ছড়িয়ে গ্লাসটি পড়ে ভেঙে যায় মেঝেতে। ঝাঁকি মেরে ওঠে তের গোটা শরীর। হাত মোচড়ায় জঙ্কুকের মুঠোর মাঝে। মুখটা শক্ত হয়ে ওঠে তের। তীক্ষ্ণ চোখে তাকায় জঙ্কুকের দিকে। জঙ্কুক সরল চোখে চেয়ে জিজ্ঞাসা করে, হাত মোচড়াচ্ছ কেন ঘরবালি? এতগুলো দিন একা শুতে খারাপ লাগেনি? হ্যাঁ? কথাটি বলেই চোখ দুটো হেসে উঠল জঙ্কুকের। সেই হাসি, সেই চিরচেনা হাসি জঙ্কুকের। ভুরু দুটো নাচালো নিজস্ব ভঙ্গিতে। একটানে থেকে বিছানায় ফেলে ব্যান্ডেজ জড়ানো হাতে ওড়নাটা ছিটকে খুলে ফেললো।
হাতের ব্যান্ডেজে বোধহয় টান পড়ল, মুখটা কুচকে ফেললো সঙ্গে সঙ্গে। মাথার ব্যান্ডেজের ওপরও তরল রক্ত দেখা দেয়। তে সরে যেতে চায়, বলে আপনি না অসুস্থ? কি শুরু করেছেন? কথাটি বলে তে উঠে বসে পেছাতে চায়। জঙ্কুক সঙ্গে সঙ্গে তে পা দুটো ধরে টেনে আবারও শুয়ে দেয় বিছানায়, বলে আমার অসুস্থতা নিয়ে এত চিন্তা হচ্ছে ঘরওয়ালি, ভেরি গুড। কথাটি বলেই জঙ্কুক তের গায়ের কামিজ হাত দিয়ে টেনে ধরে। সঙ্গে সঙ্গে তে জঙ্কুকের হাত খামচে ধরে বলে, না আপনি মরলেই কি বাঁচলেই কি, আমার কিচ্ছু যায় আসে না, ছাড়ুন আমাকে। জঙ্কুকের জামাটা কোমর থেকে উপরের দিকে উঠাতে উঠাতে বলে, তাহলে তো হলোই সোনা, আমার অসুস্থতা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তে জঙ্কুকের হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য জঙ্কুকের বুকে জোরে একটা ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে জঙ্কুক যেন ক্ষেপে ওঠে। তের হাত দুটো শক্ত করে খামচে ধরে দাঁত চিবিয়ে বলে, এখন কিন্তু বেশি বেশি করছিস তুই শালি। আমি তোর স্বামী, তুই আমাকে তোর কাছে আসতে বাধা দিতে পারিস না, এতে কিন্তু তোর আল্লাহ নারাজ হবে। জঙ্কুকের কূটনৈতিক চালে তে একেবারে মিনিয়ে গেল, স্থির হয়ে গেল। জঙ্কুক আস্তে করে তের শরীর থেকে জামাটা খুলে ফেলে। তারপর তের উন্মুক্ত বুকে হাত রেখে জঙ্কুক আবেশে চোখ দুটো বুঝে ফেলে, যেন মহামূল্যবান কিছু তার হাতে এসে পড়েছে। ডান হাত দিয়ে তের নরম বুক স্পর্শ করতে করতে নিজেই নিজের ঠোঁট কামড়ায়। বাম হাত দিয়ে শার্টের দুটা বোতাম খুলে ফেলে। এক প্রকার ঝড়ের গতিতে শার্টটা শরীর থেকে খুলে ফ্লোরে ফেলে দেয়। তারপর একটা ধাক্কা মেরে থেকে বসা থেকে বিছানায় শুইয়ে দেয়। তের নরম বুকে শক্ত হাতের স্পর্শ করতে করতে ঝুঁকে যায় তের কণ্ঠনালীর দিকে। তের কণ্ঠনালীর উপরে একটা চুমু খেয়ে মাথাটা উঠিয়ে তে নরম ঠোঁটে সিগারেটে পোড়া বাদামি শক্ত ঠোঁটটা বসিয়ে দেয়। একটা আলতো করে চুমু খায়, তারপর আরেকটা চুমু খায়, তারপর আরেকটা চুমু খায়। মুখটা উঠিয়ে তের চোখের দিকে তাকিয়ে বলে, মোহরানা বাকি রইল সোনা, পরে শোধ করে দেব সব। কথাটি বলেই জঙ্কুক তের ঠোঁটে পাগলের মতো চুমু খেতে শুরু করে। আর জঙ্কুকের হাত দুটো তের বুকে তীব্র থেকে তীব্রভাবে স্পর্শ করতে শুরু করে। তে নিঃশ্বাস নিতে পারছে না। জঙ্কুকের হাতের শক্ত থাবায় তার নরম শরীরটা ব্যথায় কুকড়ে যাচ্ছিল। জঙ্কুক তের ঠোঁট ছেড়ে দেয়। তে যেন প্রাণ ফিরে পায়, জোরে জোরে শ্বাস নেয়। জোরে শ্বাস নেওয়ার কারণে তার বুক ওঠানামা দ্রুত হয়। তা দেখে জঙ্কুক যেন আরো পাগল হয়ে যায়। তারপর তের গলাতে অসংখ্য চুমু খায়, ছোট্ট ছোট্ট কামড়ে দাঁত বসিয়ে দেয়। তে ব্যথায় কুকড়ে যায়, ছটফট করে, তবে কোনো প্রকার কোনো প্রতিক্রিয়া করে না, না মুখ দিয়ে আর একটু শব্দ বের করে। তের ভেতরে আগুন জ্বলছে। তার আচরণটা এমন যে তার স্বামী নামক আসামির কাছে নিজেকে হস্তক্ষেপ করেছে, নিজের শরীরটা তুলে দিয়েছে তার স্বামীর হাতে। এখন তার সাথে যা হয় হোক, যা ইচ্ছা করুক, এটুকুই তো করতে পারবে। ভালোবাসা তো আর অর্জন করতে পারবে না। জঙ্কুক গলা থেকে মাথা উঁচু করে তের মুখের দিকে তাকায়। তে কোনো প্রতিক্রিয়া করছে না, তাতে জঙ্কুকের কিচ্ছু যায় আসে না। তার অ্যানাকন্ডার বেহাল অবস্থা, পাগলের মতো মাথা উঁচু করে খোঁচাখুচি করছে। বিয়ে হয়েছে সেই কবে, বউ তুলে এনেছে, 16 দিন কমপ্লিট হয়ে গেছে, এখন পর্যন্ত অ্যানাকন্ডা বাসর করতে পারলো না। জঙ্কুকের মুখ থেকে চোখ ফিরিয়ে তাকায় তের বুকের দিকে। একটা সেকেন্ডও দেরি না করে তের বুক নিজের মুখের মধ্যে নিয়ে নেয়। তে চোখ দিয়ে তাকে প্রত্যাখ্যান করছে, সেটা দেখার তো সময় নেই তার। বিয়ে করেছে, তাও সেই কবে। এখন অবিবাহিত পুরুষদের মতো উপোস কেন থাকবে সে? এই শালী যে তাকে ভালোবেসে কখনোই গ্রহণ করবে না, সেটা সে খুব ভালো করে জানে। তাছাড়া জয়ামির জঙ্কুকদের তো ভালোবাসার দরকার নেই। কথাটা উল্টোভাবে বিশ্লেষণ করতে গেলে জঙ্কুকের ভাবনায় জয়ামির জঙ্কুকদের ভালোবাসতেই নেই। জঙ্কুকদের খোলা বুকের মাঝে জিব্রা ঠোঁট আর দাঁতের অত্যাচার অনেক সময় ধরে চালাচ্ছে। এতে তের থেকে বেশি কন্ট্রোললেস সে নিজেই হয়ে যাচ্ছে। জঙ্কুক আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। বাম হাতের মাধ্যমে লুঙ্গির গিরোটা ছুটিয়ে ফেললো। তের কোমরে হাত রেখে এক টানে পায়জামাটা নিচে নামিয়ে ফেললো। নিজেকে তের পায়ের মাঝখানে
ফিট করলো। তার মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা অ্যানাকন্ডা সরাসরি তের শরীরে স্পর্শ হয়, সঙ্গে সঙ্গেই তে একটা ঝাঁকি মেরে ওঠে। জঙ্কুক বাম হাত দিয়ে তার অ্যানাকন্ডা রাইট পয়েন্টের উপরে চেপে ধরে, তারপর ঠোঁট বসিয়ে দেয় তের ঠোঁটে, যেন তে কোনো প্রকার শব্দই করতে না পারে। একটা ছোট্ট ধাক্কা, সঙ্গে সঙ্গে তে জঙ্কুকের ঠোঁটে ঠোঁট রেখেই গুমড়ে ওঠে। জঙ্কুক অ্যানাকন্ডা রাইট পয়েন্টের ভেতরে রেখেই তে ঠোঁটটা কয়েক সেকেন্ডের জন্য ছাড়ে, যাতে করে তে একটু দম নিতে পারে। জঙ্কুকের চোখ লাল, ঘোলা হয়ে আছে। সে ঘোলা ঘোলা চোখে তের মুখের দিকে তাকিয়ে তের ফেস এক্সপ্রেশন দেখছে। তে চোখ নাক মুখ কুচকে রেখেছে, তা দেখে জঙ্কুক একটা ডেভিল স্মাইল দেয়। তের মাথায় হাত বুলিয়ে দিয়ে আস্তে আস্তে বলে, এই মুহূর্ত থেকে তুমি আমার সম্পূর্ণরূপে অর্ধাঙ্গিনী হয়ে গেলে ঘরওয়ালি। এখন আমি মাস্তান, তো তুমি মিসেস মাস্তান। আমার সকল পাপের অর্ধেক অর্ধেক ভাগিদার তুমি ঘরওয়ালি। ওয়েলকাম ঘরওয়ালি, জয়ামির জঙ্কুকের দুনিয়া। কথাটি বলে জঙ্কুকের ঠোঁটে শক্ত চুমু বসায় আর তার সাথে নিচের স্পিডও বাড়িয়ে দেয়। তে নড়তে চাইলে তার পা দুটো শক্ত করে হাত দিয়ে চেপে ধরে। জঙ্কুককে সেই মুহূর্তে খোখার জঙ্গলির মতো লাগছিল। তের চোখের আর্তনাদ হাতের প্রতিরোধে যেন জঙ্কুক আরো বেশি শক্তি পাচ্ছিল। তের ভার্জিনিটি জঙ্কুককে যেন আরো উতলা করে দিচ্ছিল। জঙ্কুক যত উতলা হচ্ছিল, তার কপালের ব্যান্ডেজের তাজা রক্তের দাগ গাঢ় হচ্ছিল। তের কান্না তো পেয়েছে, অনেক কিছু ভাবনা এসেছে, কিন্তু সে কাঁদেনি। জঙ্কুকের সামনে সে কাঁদবে না। একদিন এই রকম কিছুর আশঙ্কাকে জনগণ মনে প্রাণে বিশ্বাস করে কত কিছু করে ফেলেছে, তাকে এই অবস্থাতে এনে ফেলেছে। অথচ আজ আসলেই তেমন কিছু হচ্ছে। জঙ্কুক নামের অভিশাপ থেকে ছুঁয়ে দিচ্ছে, তাও আবার দলিল করা আছে হালালের। কিন্তু কেউ আজ ধরতে আসবে না, বদনাম রটাতে আসবে না। আচ্ছা, আজকে কি বদনাম হচ্ছে না? তের ইচ্ছার বিরুদ্ধে তাকে ছুঁয়ে দিচ্ছে বলে। ওহ, আজ তো জয়ামির জঙ্কুকের কাছে হালাল সার্টিফিকেট আছে। জঙ্কুক তার শরীরের সকল চাহিদা পূরণ হওয়ার পর বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। তে সঙ্গে সঙ্গেই বিছানা ছাড়লো। শরীর তার জঙ্কুকের চাদরে ঢাকা। ঘোরাতে ঘোরাতে বারান্দায় গিয়ে দাঁড়ালো। এই বারান্দা দিয়ে বায়ে তাকালে বাড়ির সামনের রাস্তা দেখা যায়, আর ডানে তাকালে বাড়ির পেছনের পতিত জায়গা। সে বেশ কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। আজকে তার আব্বুর কথা ভীষণ মনে পড়ছে, বুকটা ফেটে যাচ্ছে, কলিজাটা চির ধরেছে। ঝরঝর করে অশ্রু গড়ালো চোখ দিয়ে। নিজেকে খুব অপবিত্র লাগছে। খুব গভীর ভাবে লেগে আছে জয়ামির জঙ্কুকের ছোঁয়া গোটা শরীরে। দূরে কোথাও বাচ্চা কাঁদছে। কে কাঁদছে? তে চমকালো। এত রাতে বাচ্চা কোথায় কাঁদবে? করুণ সেই সুর। গাটা ছমছম করে উঠে। ঘড়ির দিকে তাকায়, দেখে রাত 4টা বাজে। আরো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তে। ভেতর থেকে জঙ্কুক জড়ানো কণ্ঠে থেকে ডেকে ওঠে, ঘরওয়ালি কোথায় তুমি সোনা? এত রাতে মেয়ে মানুষ বাইরে দাঁড়ানো ঠিক না, ভেতরে আসো, কাছে আসো আমার। অভিশাপ তো ভেতরেই শুয়ে আছে জয়ামির জঙ্কুক, বাহিরটাই বরং আমার জন্য নিরাপদ। জঙ্কুক চোখ বুজে ঠোঁট এলিয়ে হাসে। বিছানা থেকে উঠে দাঁড়ায়। তের দিকে এগোতে এগোতে বলে, ভুল বলনি একেবারে, তবে এটাই আমার বিশেষত্ব। কথাটি বলেই থেকে পাজা কোলে করে বারান্দার দরজা বন্ধ করে ঘরে চলে যায়। এক প্রকার জোর করেই থেকে বিছানায় জড়িয়ে ধরে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। তের শরীর থেকে চাদরটা খুলে জঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে। দুজনের কারো গায়ে এক টুকরো কাপড় নেই। জঙ্কুকের শরীরটা প্রচুর পরিমাণে গরম। জঙ্কুক তের খোলা বুকের সাথে তের খোলা বুকটা শক্ত করে চেপে ধরে কোমরে বলে, আহ তে, তোমার শরীর স্পর্শ করতেই তো আমার শরীরে আগুন লেগে যাচ্ছে সোনা। তে জঙ্কুকের কাঁধে দু হাতে ধাক্কা দিতে দিতে বলে, তাহলে আল্লাহর হস্তে আমাকে স্পর্শ করবেন না, প্লিজ ছাড়ুন, নয়তো এই আগুনে জ্বলে পড়ে শেষ হয়ে যাবেন জয়ামির জঙ্কুক। সঙ্গে সঙ্গে জঙ্কুক তের বুকের মধ্যে কামড় বসিয়ে দিল। তারপর ডান হাতের মাধ্যমে তের বা পাটা জোর করে নিজের কোমর অব্দি টেনে তুলতে তুলতে বলে, এই আগুনে পড়ে তো চাই হয় না ঘরওয়ালি। কথাটি বলে জঙ্কুক একটু থামে। তের পিঠ থেকে কোমরের নিচ অব্দি হাত দিয়ে স্লাইড করতে করতে থেকে শক্ত করে বুকের সাথে চেপে বলে, এই আগুন যে আমাকে শক্ত লোহাতে পরিণত করছে, তুমি কি দেখতে পারছো না?
অনুভব করতে পারছো না? কথাটি বলতে বলতে জঙ্কুকের হাত টেনে নিয়ে নিজের অ্যানাকোন্ডার উপরে রেখে স্পর্শ করায়। তে হাতটা সরাতে চায়, জঙ্কুক সরাতে দেয় না। তে কিছুটা রেগে বলে, আল্লাহর হস্তে এবার আমাকে ছাড়ুন, নয়তো আমি এটা ভেঙে ফেলবো। শালির চিংড়ি, তোর এত সাহস, তুই আমার মেন পয়েন্টের দিকে নজর দিচ্ছিস? এখন তো তোকে আমি ছাড়বই না। কথাটি বলে জঙ্কুকের উপরে উঠে পড়ে। তে সঙ্গে সঙ্গেই বলে, না, এখন না, আল্লাহর হস্তে ছাড়ুন আমাকে। একটু আগে কিন্তু আমি কিচ্ছু বলি নাই, যা ইচ্ছা করেছেন। ততক্ষণে জঙ্কুকের ভেতরে নিজেকে প্রবেশ করিয়ে দিয়েছে। এবার জঙ্কুক একটু নরম কণ্ঠে বলে, ও চুপ করো খরবালি, চুপ, একদম চুপ। জঙ্কুক তার ঠোঁটের ঠোঁট চেপে ধরে তের সাথে খুব স্পিডে করছিল। তে এবার আর শান্ত থাকতে পারে না, দু হাতে জঙ্কুকের পিঠ খামচে ধরে রক্ত বের করে দিচ্ছে। তারপরও জঙ্কুক থামে না। প্রথমবার জিদ করে তে চুপ করে থাকলেও এবার তে কান্না করছে। জঙ্কুক এবার আর তের দু হাত শক্ত করে আঁকড়ে ধরে নাই। তে যা করছে তাকে করতে দিচ্ছে। জঙ্কুক যখন ফাইট হয়ে যায় তখন তের ওপর থেকে সরে গিয়ে থেকে শক্ত করে চেপে ধরে বিছানায় শুয়ে থাকে। ততক্ষণে ভোর হয়ে গেছে, বাইরে পাখি ডাকছে। তে ফুপিয়ে কান্না করছে। জঙ্কুক পাত্তা দিল না তের কান্না। তার কাজ হয়ে গেছে, এখন কাঁদলে কাঁদুক, যা ইচ্ছা করুক, তবে ছাড়তে ইচ্ছা করছে না। জড়িয়ে ধরেই শুয়ে থাকলো।